ওকে, সো আজকে আমাদের ক্লাস হবে বিলাসী দেখো থাকার কথা। ওকে, সো তোমরা কেমন আছো? ওকে, এম রিফাত, তাহসিন, ফেরদৌস, আমিরুল, মোহাইমিনিন, নাসিফ, মাসুদ, আমিরুল, মোহাইমিনিন, ওকে, মারিয়া সুলতানা, ইফু, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা আর সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাবা। এন্ড আজকে আমরা আলোচনা করব আমাদের যে বিলাসী গল্পটা আছে এই গল্পটা। ভাই এই বোর্ড ব্রিটিশ আমলে চেঞ্জ করতে হবে, এইগুলা আসলে বোর্ড নষ্ট হয় না বুঝছো। এখন শুধু শুধু বোর্ড ইয়ে কইরা টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আর তাছাড়া এটা একটু একটু প্রবলেম করতেছে বটে, হ্যাঁ একটু স্লো কাজ করে। হ্যাঁ আচ্ছা ব্যাপার না, এটা ঈদের পর এটা একটা মাস্টার সার্ভিস দিতে হবে। হঠাৎ করে এই কয়েকদিন আসলে তোমাদের ক্লাস মিস হয়েছে বোর্ডের প্রবলেমের কারণে। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা বিলাসী গল্প নিয়ে আলোচনা করব। তো বিলাসী গল্প কে লিখেছেন তোমরা জানো এইগুলা। তো আমি একটু ঠিক করে নি এটা। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা গল্প। এই গল্পটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানি। তিনি 15ই সেপ্টেম্বর তিনি 1876 তিনি জন্মগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1938 তিনি মৃত্যুবরণ করেন। তার উপাধি, এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? উত্তর হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? উত্তর হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। আবার বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? উত্তর হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। আর তার প্রথম মুদ্রিত পুরস্কার প্রাপ্ত, তার প্রথম মুদ্রিত যে মুদ্রিত যে গল্প সেটার নাম হচ্ছে মন্দির, এবং এটার জন্য তিনি একটা পুরস্কার পান। সেই পুরস্কারের নাম হচ্ছে কুন্তলীন পুরস্কার। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম যেই গল্প সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মন্দির। আর এই মন্দিরের জন্য তিনি কোন পুরস্কার পান? উত্তর হচ্ছে কুন্তলীন পুরস্কার। ওকে, আর প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে বড় দিদি। তাহলে তার প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে বড় দিদি। তাহলে প্রথম গল্প মন্দির, প্রথম উপন্যাস বড় দিদি। আর আত্মরচিত মূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। আত্মরচিত মূলক মানে হচ্ছে যেটা মানুষের জীবনের কোন একটা অংশকে নিয়ে যে উপন্যাসটা লেখা হয় সচরাচর সেইটা। ওকে, আচ্ছা তার অনেকগুলো উপন্যাস রয়েছে। তার ভিতর আমি যদি কিছু উপন্যাস যেগুলো থেকে পরীক্ষাতে সচরাচর একটু বেশি প্রশ্ন আসে, যেমন বড় দিদি, পথের দাবি। পথের দাবি এটা একটা রাজনৈতিক উপন্যাস। এরপর হচ্ছে পল্লী সমাজ, পরিণীতা, দেনা পাওনা, অনেকগুলো। যেমন হচ্ছে চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, এটা তার গুরুত্বপূর্ণ উপন্যাস। অনেক উপন্যাস রয়েছে। পণ্ডিত মশাই, নিষ্কৃতি, নববিধান, বিপ্রদাস, বৈকুণ্ঠের উইল। বৈকুণ্ঠের উইল খুবই গুরুত্বপূর্ণ। ভালোমন্দ, রসচক্র, শুভদা, শ্রীকান্ত, শেষের পরিচয়। শেষের পরিচয় এটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর তার কিছু ছোট গল্প রয়েছে, অনুরাধা, সতী ও পরেশ, কাশীনাথ, ছবি ইত্যাদি। এগুলো তোমাদের বইতে আছে। জাস্ট লেখকের যে সাহিত্য কর্মগুলো সেগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিবা, দ্যাটস ইট, হয়ে যাবে। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ওকে, এইবার আমরা একটু বিলাসী মূল যেই গল্প আছে আমরা সেই গল্পে চলে যাচ্ছি। তো গল্পটা পড়ার আগে তোমরা কি রেডি? তোমরা কি রেডি? স্টুডেন্ট এত কম কেন বলো তো? বলছি না যে কোর্সের শেষের দিকে গেলে স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমবে। এখন দেখো ঠিক তাই কিন্তু হচ্ছে।
ওকে, তো আজকে মানে তোমাদের বোর্ডে প্রবলেম হওয়ার কারণে মানে আমার বোর্ডে প্রবলেম হওয়ার কারণে তো তোমাদের ক্লাস নিতে পারি নাই, এখন মোটামুটি নিতে পারতেছি। বোর্ডটা মোটামুটি আজকে টেকনিশিয়ান এসে ঠিক করছে। ঝাপসা লাগে? কে বলছে ঝাপসা লাগে? ঠিকই তো আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ভাই আমরা একটু আলোচনা শুরু করে দিই। হ্যাঁ, এখান থেকে আমরা পড়বো বিলাসী গল্পের মেইন থিমটা তোমাদেরকে একটু বলি। বিলাসী গল্পের মেইন থিমটা হচ্ছে একজন পুরুষ তৎকালীন সমাজে তার ভালোবাসার মানুষকে পেতে গিয়ে বিভিন্ন রকম অনাচার, বিভিন্ন রকম অত্যাচারের শিকার হয়েছেন। উঁচু সম্প্রদায়ের সাথে নিচু সম্প্রদায়ের মিলনের ভালোবাসার পথে যে বাধা, সেটা সেখানে তিনি তুলে ধরেছেন তৎকালীন সমাজ ব্যবস্থায়। ঠিক আছে, ঠিক আছে ভাই। ইন্ডিয়া বা পাকিস্তানের খেলা দেখতেছে পোলাপাইন, তাই পোলাপাইন কম। এই যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখে, এই এখন যারা খেলা দেখে, এই যে এই খেলা দেখে দেখে এই সময়টা নষ্ট করতেছে, তাদের জীবনে আর কোনো খেলাধুলা আসবে না, বুঝছো? খেলা দেখে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, এক্সাম নেন। এক্সাম এটা শেষ হলে এক্সাম নিবে। এক্সাম কি এখন নিব? দুইটা পার্ট, এটা দুইটা পার্ট শেষ হলে। ঠিক আছে, তো আমি শুরু করি। হ্যাঁ, ওকে, রেডি? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। তো প্রথমত এই যে গল্পটা আছে, এই গল্প নেরার জবানিতে বর্ণনা করা হয়েছে। নেরা হচ্ছে মৃত্যুঞ্জয় সহপাঠী, তার জবানিতে এটা বর্ণনা করা হয়েছে। ওকে, তো পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। 2 ক্রোশ হচ্ছে মানে এটা হচ্ছে তোমার 2 ক্রোশ দ্বারা এটা সাধারণত ডিস্টেন্স বুঝায়। ওকে, এটা কি বুঝায়? এটা দূরত্ব বা এটা ডিস্টেন্স বুঝায়। ওকে, আচ্ছা, তো আমরা যখন বলি মাইল তখন বলা হতো ক্রোশ, এটা আর কি। স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নয়, 10-12 জন, মানে নেরা বলছে যে আমি একলা নয়, 10-12 জন মিলে আমরা স্কুলে বিদ্যা অর্জন করতে যাই, মানে জ্ঞান অর্জন করতে যাই। যাহাদের বাটি, বাটি শব্দের মানে হচ্ছে বাড়ি, তো বলছে যাদের বাড়ি পল্লী গ্রামে, অর্থাৎ যাদের বাড়ি গ্রামে, তাদের ছেলেদেরকে শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে যায়। অর্থাৎ অনেক দূরত্ব অতিক্রম করে তাদেরকে স্কুলে যেতে হয় জ্ঞান অর্জনের জন্য। যেমন শহরে কিন্তু দেখবা যে স্কুল কলেজ খুব অ্যাভেলেবেল, গ্রামে কিন্তু না। গ্রামে অনেক দূর দূর, এক গ্রামে স্কুল থাকে 2টা-3টা, আরেক গ্রাম থেকে পোলাপাইন এসে আরেক গ্রামে পড়াশোনা করে, সেটার কথাই বলছি। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারেই শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে। যে ছেলেদের আমরা 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 কোষ ভাঙিতে হয়, 4 কোষ মানে 8 মাইল নয়, মানে 4 ক্রোশ। এবার এটা বর্ণনা দিচ্ছে যে 4 ক্রোশ মানে কিন্তু 8 মাইল নয়, ঢের বেশি, মানে 4 কোষ মানে 8 মাইলের থেকেও বেশি। তার মানে 2 ক্রোশ মানে 2 মাইলের থেকেও বেশি। তার মানে 4 কোষ মানে কি 8 মাইলের থেকেও বেশি, সরি 2 কোষ মানে হচ্ছে 4 মাইলের থেকেও বেশি, বুঝছো? 4 কোষ মানে যদি 8 মাইলের থেকে বেশি হয়, তাহলে 2 ক্রোশ মানে তো বুঝতে পারতো 4 মাইলের থেকে বেশি। আচ্ছা, এখানে বলছে, খেয়াল করে দেখো, যে বলছে যে 4 ক্রোশ মানে 8 মাইল নয়, তার থেকে বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য। অর্থাৎ বলতে হয় যে মেঘ যখন হয় তখন খুব রাস্তায় খুব জল থাকে, তারপর হচ্ছে 1 হাঁটু পর্যন্ত কাদা থাকে বর্ষার দিনে, আর গ্রীষ্মের দিনে কি থাকে? সূর্য থাকে, মাথার উপর খুব কড়া সূর্য থাকে। তারপর হচ্ছে কি, এই কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করতে হয়। অর্থাৎ এত কিছু পার করে তারা স্কুলে ক্লাস করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী, অর্থাৎ সেই দুর্ভাগা বালক যারা এত কষ্ট করে যায় তাদেরকে মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, এজন্য এখানে দেবী সরস্বতীকে বলছে। সরস্বতী খুশি হইয়া বর মানে হচ্ছে আশীর্বাদ, দোয়া,
বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। অর্থাৎ বলতেছে তারা যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করতে যায় এটা দেখে মা সরস্বতী তাদেরকে আশীর্বাদ দেওয়ার কথা, কিন্তু তাদের এমন কিছু কর্মকাণ্ড রয়েছে যেটা দেখে মা সরস্বতী কোথায় যে মুখ লুকাবেন সেটা তিনি ভাবিয়া পান না। আচ্ছা বলতো এই স্লাইডটা কি বুঝতে পারছো? এই স্লাইডটা কি তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো প্লিজ। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? আচ্ছা ভেরি গুড। এইবার চলো আমরা একটু দেখি, এরপর হচ্ছে এই প্রশ্নটা সলভ করো যে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তারা শতকরা কত ভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? কত ভাগ বলো, এই প্রশ্নটা সলভ করো। আচ্ছা আমি একটু ক্যামেরাটা ইয়ে করে নিই, তোমরা অনেকে বলছো যে মুছে নিতে, আমি একটু মুছে নিই। তাহলে এটার উত্তর কি বলো তো? উত্তর হচ্ছে 80 ভাগ। ভেরি গুড। আচ্ছা এরপর দেখো, তারপরে এই কৃতবিদ্যা, কৃতবিদ্যা মানে কি এখানে সাইডে লেখা আছে অর্জিত বিদ্যা, অর্থাৎ যেই জ্ঞান তারা অর্জন করেছে স্কুলে গিয়ে। কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্র চলে যান। অর্থাৎ যারা এই জ্ঞান অর্জন করে তারা একদিন শহরে চলে যায়, তাদের 4 কোষ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। অর্থাৎ এই যে তারা যে বিদেশে, তারা যে দেশ থেকে মানে গ্রাম থেকে শহরে চলে যাবে, এটা হচ্ছে তারা যে জ্ঞানী, তারা যে জ্ঞান অর্জন করছে এইটা তাদের তেজ। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের এই ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় ধরিলাম, তাদের কথা নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়ে পালায়ন করে। অর্থাৎ যারা খাইতে পায় না গ্রামে তারা না হয় শহরে চলে যায়, কিন্তু যারা গ্রামেও যাদের ভালো খাবার আছে, অর্থাৎ গ্রামে যাদের ভালো অবস্থান, তারা কেন শহরে যায়? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এই দুর্দশা হবে। অর্থাৎ সবাই যদি পড়াশোনা করে গ্রাম থেকে বের হয়ে চলে যায় তাহলে তো গ্রামের এই মানে বাজে অবস্থা হবে, গ্রাম উন্নয়ন হবে না, গ্রামে স্কুল কলেজ থাকবে না, সেটাই বলছে। ম্যালেরিয়া কথাটা নাই পড়িলাম, অর্থাৎ তখনকার সময় ম্যালেরিয়া রোগটা খুব অ্যাভেলেবেল ছিল। সে যাক, ওই 4 কোষ হাঁটার জ্বালায় কত ভদ্রলোক যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালায়ন করে তাহার আর সংখ্যা নাই। অর্থাৎ এই যে এত দীর্ঘ 8 মাইলের বেশি পাড়ি দিয়ে ছেলে মেয়েরা স্কুলে যেতে হয়, এইটা একটা বিশাল যন্ত্রণা। এইটার জ্বালায় অনেকেই কি করছে, গ্রাম থেকে শহরে চলে গেছে। এটা লেখক বলেছেন যে এটার জ্বালায় তারা কি করেছেন, গ্রাম থেকে শহরে চলে গেছেন। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না। এই প্রশ্নটা আমরা পরে সলভ করবো, এটা এখনো আসে নাই। তারপরে একদিন ছেলেপুলে পাড়াও শেষ হয় বটে, কিন্তু তখন শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। অর্থাৎ তারা ছেলে মেয়েদেরকে নিয়ে যখন গ্রাম থেকে শহরে চলে যায়, কিন্তু ছেলেপেলেরা পড়াশোনা শেষ করার পরে তারা আর গ্রামে কি করে না, মুখ করে না। কিন্তু থাক এই সকল বাজে কথা, স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে, এমনও আরো তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। অর্থাৎ ওই যে 8 মাইলের বেশি, এর ভিতরে হয়তো 2-3টা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইছি, বইছি মানে হচ্ছে বড়ই কুল, বইছি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠালে পাকিল বলিয়া, কার মর্দমান রম্বার কাদি মানে কলার ছড়া, রম্বার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। অর্থাৎ তারা শুধু চিন্তা করে যখন তারা স্কুলে যায়, এই 2-3 গ্রাম পাড়ি দিয়ে যখন স্কুলে যায়, তখন তাদের টার্গেট একটাই থাকে, কার গাছ থেকে কোন ফল কোন ফল পেরে খাওয়া যায়। এটা তোমরাও নিশ্চয়ই অনেকেই করছো, যখন স্কুলে যখন যাও বা কলেজ যখন যাও, ছোটবেলায় স্কুলে যখন গেছো, তখন কার গাছে কি আছে এগুলো ঢিল মেরে মেরে নিজেরা খাও। এই আকাম করছো না বলো তো? বা এটা কি শেষ ক্লাস না, এটার পর আরেকটা ক্লাস হবে। আচ্ছা, তো এই আকামটাই কি করতো, গ্রামের ছেলেমেয়েরা করতো। লেখক এখানে সেটাই বলেছে। কার বাগানে, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিতেছে, মানে আনারসের গায়ে রং ধরিতে মানে হচ্ছে আনারস পাকা শুরু করতেছে, আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করছে। কার পুকুর পাড়ে খেজুরের মেথি কাটিয়া খাইলে, খেজুর মাটি হচ্ছে খেজুরের ছড়া আর কি, খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এই সব খবর লইতে সময় যায়, কিন্তু আসল যা বিদ্যা, অর্থাৎ এগুলো করতে করতে তাদের সময় চলে যায়। আসল যে পড়াশোনা, কামসাটকার রাজধানীর নাম কি, এইটা তারা জানে না। এরপর হচ্ছে সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুলশরৎ মানে হচ্ছে অবসর, তাদের সেই সময় সেই সুযোগ তাদের হয় না।
তাহলে তারা সব সময় খালি কার গাছ থেকে কোনটা কি করে খাবে, কার গাছের চুরি করলে ধরা পড়বে না, এগুলো নিয়েই তাদের কি সময় চলে যায়। আসল যে বিদ্যা, কামছাটকার রাজধানীর নাম কি, কোন খনিতে সোনা মিলে না রূপা মিলে, এইগুলো সম্পর্কে তারা জানে না। তো কামছাটকা কি? কামছাটকা হচ্ছে প্রকৃত উচ্চারণ হচ্ছে কামছাটকা। এটা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্ব অবস্থিত, এটা একটা উপদ্বীপ। এর রাজধানীর নাম হচ্ছে এই যে পেত্রোপাভো কি জানি, পেত্রোপাভল কি পারতেছি না, পেত্রোপাভলস্ক, বুঝছো? মানে খুব কঠিন, এই জন্য লেখক এইটাকে সিলেক্ট করছে, বুঝছো? আচ্ছা, তাহলে হোপফুলি বুঝতে পারছো। এইখানে এই যে দেখো অনেকে এই কাম করছে, জি ভাই খাইছি, জি ভাই খাইছি, ঠিক আছে। গার্লস স্কুল থেকে ম্যাঙ্গো পেরে খাইতাম, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর দেখি আমরা একটু, এরপর হচ্ছে জৈনিক পল্লী বালকের ডায়েরি হইতে নকল, তার আসল নামটা কাহারও জানিবার প্রয়োজন নাই, নিষেধও আছে, ডাক নাম না হয় ধরুন নেরা, অর্থাৎ তার কথাই বলতেছে। কাজেই এক্সামিনের সময় এডেন, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা, হ্যাঁ, এডেন কি জিজ্ঞাসা করিলে বলি ফর্সিয়ার বন্দর, আর মানে ভুলভাল উত্তর দেয়। এখন এডেন হচ্ছে আরব দেশের লবণ উৎপাদনের একটা সমুদ্র বন্দর। তো যদি বলে যে এডেন কি, তাহলে তারা বলে যে এটা হচ্ছে ফার্সিয়ার বন্দর, কিন্তু আসলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লবণ উৎপাদনে আরব দেশের একটা বন্দর, এই জন্য তারা সেটা উত্তর দিতে পারে না। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়ে দিয়ে আসি তোগলক্ষা, মানে ভুল উত্তর লিখে দিয়ে আসে। এবং আজ 40-এর কোঠায় পার হইয়াও দেখি এ সকল বিষয়ে ধারণা প্রায় একেবারে একই রকমই আছে। তারপর প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত। এই কাম তোমরা অনেকেই করছো। যখন দেখে যে নিজে এক ক্লাসেই সারা জীবন থেকে গেছে, একই ক্লাসে থেকে, তখন বলে যে এই স্কুল খারাপ, এই মাস্টাররে আজকে রাস্তায় ধরে ঠেঙানি দিব। ঠেঙানি মানে কি? মায়ের। এই কাম তোমরা করো না? ভাগ্যিস অনেক আছে, গ্রামে শহরেও আছে, যে স্যাররে ধরে মাধ্য সুরক্ষা, যে আমার পাশ করাস নাই কেন, রাস্তায় ধরে স্যাররে বেদম মায়। ভাগ্যিস অনলাইনে পড়ায়, হ্যাঁ, তোমাদের কাগজও দেখতে হয় না। তো এখানে এটাই বলছে যে যখন এই গ্রামের ছেলেমেয়েরা যখন তাদের প্রমোশন হয় না, যখন তারা উপরে ক্লাসে উঠে না, তখন তারা কি করে, মাস্টারকে ঠেঙানো উচিত। তোমরা অনেকেই হয়তো এই আকাম করো নাই, কিন্তু মনে মনে এই প্ল্যানিং অনেকেই করছো। কখনো বা ঠিক করি এমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। যখন নিজে যখন ভালো করে না, ভালো রেজাল্ট করে না, ভালো পড়াশোনা করে না, খারাপ রেজাল্ট করে, তখন বলে যে স্কুল খারাপ, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এই যে নাসিব সে করছে, না স্যার এসব করি নাই। আবার স্যারদের অনেকেই তো অনেক নাম রাখো, কত স্যারের যে সব স্যারের তোমরা আলাদা আলাদা নাম রাখো, সব স্যারের আলাদা আলাদা নাম রাখো। ভাগ্যিস অনলাইনে পড়াই, এই জন্য তোমরা আলাদা কোনো নাম রাখতে পারো না। হ্যাঁ, তোমরা আলাদা কোনো গ্রুপ নাই, সবার গণহার সবার নাম রাখা হয়। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, তো এইটা দেখো, নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখে? নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের নাম বলো। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের নাম কি লিখে? আপনার নাম চশমা স্যার, আমার নাম চশমা স্যার, দেখছো ও নাম রাখছে। উত্তর কি? উত্তর হচ্ছে তোগলক্ষা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখি, আমাদের গ্রামে এক ছেলের সঙ্গে, কি রে ভাই, কি যে বিপদে আছি বুঝছো, মনে মনে আল্লাহরে ডাকতেছি আর তোমাকে ক্লাস নিতেছি। আচ্ছা, এইটা তাই না, ঠিক আছে। দেখো কেমনটা লাগে রে ভাই, মেজাজটা এমন খারাপ হইতেছে। ওকে, সো মৃত্যুঞ্জয়, শিট, এই জায়গাতে এটা কেন আসে এই স্লাইডে? ওকে, এটা, হ্যাঁ, আচ্ছা,
আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো, অর্থাৎ গ্রামের একটা ছেলের সাথে তার সাথে কি হইতো, মাঝে মধ্যে স্কুলে দেখা হইতো। এই যে আমার নাম দিয়ে দিছে, দেখ আমার নাম দিলে কিন্তু ব্যান করে দিব তো করে। আচ্ছা, আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলে যাওয়ার পরে দেখা হইতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। এই হচ্ছে আমাদের এই গল্পের নায়ক। আমাদের সে বয়সে অনেক বড়, থার্ড ক্লাস মানে হচ্ছে তখনকার সময় অষ্টম শ্রেণী, থার্ড ক্লাসে পড়িত। কবে যে প্রথম ক্লাসে উঠিছিল এ খবর আমরা কেউই জানিতাম না, সম্ভবত তাহা অর্থাৎ সে যে কোন ক্লাসে, থার্ড ক্লাসে মানে কবে যে সে প্রথম ক্লাসে উঠছে এটা কেউই জানে না। আদুভাই বলে না সারা জীবন একই ক্লাসে তাকে দেখা যায়, তো মৃত্যুঞ্জয় ছিল এরকম আদুভাই। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। এখন প্রত্নতাত্ত্বিক কি? প্রত্নতাত্ত্বিক হচ্ছে যারা পুরনো প্রাচীন কোনো বিষয় নিয়ে যারা গবেষণা করে। তো বলছে যে সে এটা এতটাই পুরনো খবর যে কখন যে সে থার্ড ক্লাসে উঠছে এটা কেউই জানে না, তাকে আজীবন থার্ড ক্লাসে দেখা। তাহার ফোর্থ ক্লাসে পড়বার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই, অর্থাৎ সে সারা জীবন একই ক্লাসে। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। প্রকাণ্ড মানে হচ্ছে বড়, তাহলে তার ছিল কি একটা বড় আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পেরো বাড়ি, অর্থাৎ একটা পড়ে থাকতো একটা প্রাচীন বাড়ি, এরকম ছিল অব্যবহৃত বাড়ি। আর ছিল এক খুরা মানে হচ্ছে চাচা, তার একটা কি ছিল, একটা চাচা ছিল। তাহলে তার কি ছিল, তার ছিল আম কাঁঠালের বাগান, তার একটা জ্ঞাতি খুরা ছিল, আর তার একটা পেরো বাড়ি ছিল বা অব্যবহৃত একটা বাড়ি ছিল। তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্রুত বলতো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? উত্তর হচ্ছে থার্ড ক্লাসে। ওকে। খুড়ার কাজ ছিল, ওই যে তার যে খুড়া ছিল সেই খুড়ার কথা, অর্থাৎ তার সেই চাচা, খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, অর্থাৎ ভাইপোর নামে সারাদিন হেঁটে 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 মানুষের কাছে আজে বাজে কথা বলা। তো বলতো সে গাঁজা খায়, সে গুলি খায়, এই গুলি এটাও একটা নেশা জাতীয় একটা দ্রব্য, এমনি আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই খুড়ার আরেকটা কাজ ছিল ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, অর্থাৎ যেই বাগানের কথা সে বলতেছে ওই বাগানের অর্ধেকটা খুড়ার নিজের অংশ, অর্থাৎ যেটা মৃত্যুঞ্জয়ের ছিল সেটা নালিশ করিয়া দখল করিবার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতের নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। অর্থাৎ তিনি একদিন সেটা পেয়েছেন। কিভাবে তিনি মৃত্যুঞ্জয়ের সেই বাগানটা তিনি দখল করেছেন বা পেয়েছেন সেটা আমরা পরে জানবো, হ্যাঁ, একদম শেষের দিকে গেলে সেটা আমরা জানতে পারবো। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগান। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো, অর্থাৎ তার কোনো বউ ছিল না, এই জন্য সে নিজে রান্না করে খাইতো। আমের দিনেও ওই আম বাগান জমা দিয়ে তারা সারা বছর খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়া চলিত, অর্থাৎ তার যে আম বাগান ছিল সেটা সে জমা দিত, ইজারা দিত আর কি, কারো কাছে ভাড়া দিত। তো ওইখান থেকে যে টাকা পাইতো ওইটা দিয়ে মৃত্যুঞ্জয় সারা বছর চলে যেত। আচ্ছা, এরপর দেখো, যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খুড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলেছে। এবার বগলের মধ্যে বই নিয়ে গ্রামের ছেলেমেয়েরা দেখবো যে এরকম করে তারা চলতেছে। তাহাকে কখনো কাহারও সহিত মানে হচ্ছে সাথে, যাচিয়া মানে হচ্ছে নিজ থেকে, যাচিয়া আলাপ করিতে দেখি না, অর্থাৎ সে কখনোই নিজ থেকে কারোর সাথে গিয়ে কথাবার্তা বলে না। আমার মতো আমি নিজ থেকে গিয়ে মানুষের সাথে খুব কম কথাবার্তা বলি, যদি আসে কথাবার্তা বলার জন্য ওকে হয়, বাট আমি নিজ থেকে গিয়ে কারোর সাথে কথাবার্তা কম বলি। তো সে ছিল এরকম। বরঞ্চ উপযাজক, তাহলে দেখো এই যে যাচিয়া মানে হচ্ছে কি নিজ থেকে, আর উপযাজক মানে হচ্ছে সেদে সেদে নিজে। উপযাজক হইয়া কথা কইতাম আমরাই, অর্থাৎ আমরা তার সাথে নিজ ইচ্ছে নিজে গিয়ে তার সাথে কথা বলতাম। তাহার প্রধান কারণ ছিল, অর্থাৎ তার সাথে গিয়ে কথা বলার একটা কারণ ছিল, এই যে দোকানে খাবার কিনিয়া খাওয়াইতেই গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। সে যাকেই পাইতো, যেই তার কাছে যেত, সে গ্রামে মানে দোকান থেকে সে কি করতো, তাকে খাবার খাওয়াইতো। আমার কাছেও যেই দেখা করতে আসে আমি কখনো না খাওয়াই ছাড়ি না। আমার পকেটে টাকা নাই, আমি গরিব মানুষ, ঠিক আছে, আমি হয়তো ডেলি 2 পয়সা ইনকাম করি, কিন্তু তোমাকে আমি সেখান থেকে আমি যদি 4 পয়সা ইনকাম করি, তোমার আমি 2 পয়সা খাওয়াবো, আমার সাথে দেখা করবো, একটা চা হইলেও তোমার খাওয়াবো, বুঝছো, চা হইলেও আমি তোমার খাওয়াবো। আমি আমার স্টুডেন্ট ছাত্ররা যখন আমার সাথে যখন দেখা করতে, আমি বলছি কি খাবা খাও, পোলাপাইন খাইতেছে, খাওয়ার পর আমি দেখি যে তারা নিজেরাই বিল দিয়ে দিতে, স্যার আবার টাকা দিবে, এটা কি হয়? তো আমাকে বলে স্যার আমি বিল দিয়ে দিই। আমি বলি আচ্ছা দিতেই চাচ্ছ, দিয়ে দাও। এখন বলছো এখন কিভাবে আমি না করি? তারাই অনেক সময় দেখা গেল যে কি দিয়ে দেয়। তো আমার সাথে দেখা করলে আবার আমি খাওয়াই, এইখানে আমার সাথে তার সাথে একটা মিল আছে। আচ্ছা,
আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তার কাছে স্কুলের মাইনা হারাইয়া দিয়েছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো। শুধু ছেলেরাই কাজ করতো না, ছেলের বাপাও শিখে দিত যে যা মৃত্যুঞ্জয়কে গিয়ে বল যে আমার বই কেনার টাকা নাই, স্কুলে বেতন দিতে পারতেছে না। তো মৃত্যুঞ্জয় ভালো মানুষ, ফ্রেশ মনের মানুষ দেখে তাকে আবার টাকা দিয়ে দিত। তাহা বলিতে পারি না, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বা ভদ্র সমাজে কবুল করিতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। অর্থাৎ মৃত্যুঞ্জয় এত উপকার করে, কিন্তু তবুও মৃত্যুঞ্জয়ের সাথে কেউ ভালো ব্যবহার করতো না। এই জন্য বলছে মৃত্যুঞ্জয়ের এতই সুনাম, এটা কিন্তু খোঁচা দিয়ে বলছে, বুঝছো। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা হয় না, একদিন শোনা গেল সে মর্মর মানে হচ্ছে সে মরে যাচ্ছে এমন অবস্থা। ঠিক আছে ভাই, কলেজে চাকরি শুরু করলেন, মিষ্টি কই? মিষ্টি কই মানে মিষ্টি আমি তো কেন মিষ্টি খাওয়াই না, আমার মানুষ মিষ্টি খাওয়াইছে। আমি কিন্তু কেন মিষ্টি খাওয়াই নাই, আমার মানুষ মিষ্টি খাওয়াইছে। আমি কলেজে গেছি, আমার মিষ্টি খাওয়াইছে পোলা পাইন, যে ভাইয়াকে পাইছি। টু বি অনেস্ট, আমি কারো মিষ্টি খাওয়াই। আমি ঢুকছি, আমার নরসিংদীতে পোলা পাইন ঢুকে মিষ্টি খাওয়াইছে। স্যার আপনি আমাদেরকে পেয়েছেন, আমরা অনেক গর্বিত, আমরা এই গর্বে গর্বিত। হ্যাঁ, তো সেটা আমি কেন মিষ্টি খাবো? আমি হয়েছি, তোমরা আমাকে মিষ্টি খাওয়া, তাই না? তো আচ্ছা, আমরা আবার এখানে যাই যে মৃত্যুঞ্জয় একেবারে মরে যাচ্ছে। আরেকদিন শোনা গেল মালোপাড়া মানে হচ্ছে সাপুরেরা যেখানে বাস করে সেটাকে বলে মালোপাড়া। তো এইটাকে অনেকে মালোপাড়া বলে, আবার অনেকে মালপাড়া বলে। ঠিক আছে, এক বুড়া মালো এটা উচ্চারণ হচ্ছে বেসিক্যালি মালোপাড়া হবে এটা। তো এক বুড়া মালো মানে হচ্ছে ওজা তাহার চিকিৎসা করিয়া তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এই যাত্রা ফিরিয়ে আনিয়াছে। অর্থাৎ এটাও জেনেছে যে এক মালো তার মেয়েকে মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে দিয়েছে, এবং ওই মেয়ে নাম হচ্ছে বিলাসী তাকে সেবা করে তাকে সুস্থ করেছে। আমাদের এই জেনারেশনের প্রত্যেকটা ছেলের ইচ্ছা যে বিলাসীর মতো এরকম একটা মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসাবে, নিজের প্রেমিকা, নিজের বউ হিসাবে পাবে, কিন্তু আসলে সেটা পায় না। কেন পায় না এবং বিলাসীর মধ্যে আসলে কি কি রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, অনেকদিন তাহার অনেক মিষ্টান্ন সদ্যই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। সন্ধ্যা লুকাই মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে, কারণ মৃত্যুঞ্জয়কে গ্রামের মানুষ ভালো জানতো না। ওই মৃত্যুঞ্জয়কে দেখতে গেলে নেরাকে মানুষ অপবাদ দিবে, খারাপ কথা বলবে। এই জন্য তাহার পোড়া বাড়িতে পাঁচিরে বালাই নাই, স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে। প্রদীপ মানে হচ্ছে আলো আর কি, বুঝছো, আলো বা বাতি জ্বলতেছে। আচ্ছা, এরপর খেয়াল করো, আর ঠিক সম্মুখে তক্তপোষের উপর, তক্তপোষ মানে হচ্ছে কাঠের যে তোমার বসার যে জায়গা, উপর পরিষ্কার দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কাল সার মানে হচ্ছে একেবারে শরীরে কোনো মাংস নাই, কঙ্কালের মতো। কঙ্কাল সার দেহের প্রতি চাইয়াই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি করেন নাই। যমরাজ মানে হচ্ছে যে মানুষের মানে জীবন নেই, সে অনেক চেষ্টা করছে কিন্তু তার জীবন নিতে পারে নাই, এটা বুঝাইছে আর কি। তবে শেষ পর্যন্ত সুবিধা করিতে উঠতে পারে না, অর্থাৎ যমরাজ শেষ পর্যন্ত সে সুবিধা করে উঠতে পারে নাই, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জান কবজ করতে পারে নাই। সে কেবল ওই মেয়েটির জোরে, অর্থাৎ ওই যে মেয়েটা আছে ওই মেয়েটার কারণেই মনে হয় মৃত্যুঞ্জয়ের কি করতে পারে নাই, মৃত্যুঞ্জয়ের জীবন নিতে পারে নাই, এখানে সেটাই বলছে। আচ্ছা, তো অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায় বলতো? অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে। কিন্তু ভাইয়ে সবই বুঝলাম, শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় বিয়ে করলো, কিন্তু আপনি এখনো করলেন না। আমি এখনো কেন করি নাই? কারণ এই যুগে বিলাসীর মতো মেয়ে নাই, সাপুরে হোক, কিন্তু এমন মেয়ে এখনো খুঁজে পাওয়া যায় না, যাকে মানুষ মারতে বের করে দিচ্ছে, কিন্তু সে চিন্তা করতেছে আমার জামাইয়ের জন্য আমি যে রুটি তৈরি করেছি সেই রুটিটা আমি একবার বাহিরে ঘরে রেখে আসি, নাহলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, আমার স্বামী না খেয়ে থাকবে। এরকম মেয়ে পাওয়া যায় না, বুঝো নাই? তুমি কি বুঝছো নাসির মাহমুদ, বাবা নাসির? তাহলে এইটা উত্তর হচ্ছে কি সন্ধ্যা। ঠিক আছে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। সে শিয়ারে মানে হচ্ছে মাথার কাছে শিয়ার, হ্যাঁ, শিয়ারে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আকস্মাৎ মানুষ দেখিয়া, আকস্মাৎ মানে হঠাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরে মেয়ে বিলাসী, এটাই সেই বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারলাম না, অর্থাৎ মেয়েটার বয়স দেখে বোঝা যায় না 18 বছর বয়স নাকি 28 বছর বয়স, কত বছর বয়স এটা অ্যাকচুয়ালি সে বুঝতে পারে না। মানে কিছু মানুষের থাকে না যে তার বয়স এক্স্যাক্টলি কত এটা বোঝা যায় না, যেমন আমার বয়স কত এটা বুঝে না। অনেকে বলে ভাই আপনি এত কচি, আপনার বয়স মনে হয় মাত্র 18 বছর।
তো বুঝতে পারে না ব্যাপারটা হচ্ছে এরকম আর কি অনেকের বয়স। তো আমাদের এই বিলাসীর বয়সে ছিল এরকম, কিন্তু মুখের প্রতি চাহিদা মাত্র টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়ে জাগিয়ে ইহার শরীরে আর কিছুই নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। এটা বাসি ফুল যেমন একেবারে টোক দিলে সব পাতা পড়ে যাবে, বেঁচে আছে কোন রকম, এরকম। হ্যাঁ, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলেই, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে বলো তো? উত্তর কি হবে? উত্তর হচ্ছে বিলাসী। মৃত্যুঞ্জয় আমার চিনিতে পারিল, বললো কে? নেরা। আমি বললাম মৃত্যুঞ্জয় কইল বসো। মেয়েটি ঘাড় হেট মানে মাথা নিচু নিচু করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় দু চারিটা কথা যাহার কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। শয্যাগত মানে হচ্ছে শুয়ে আছে। তাহলে মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত? উত্তর হচ্ছে 1.5 মাস। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। 10-15 দিন তার কোনো সেন্স ছিল না। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারতেছে, অর্থাৎ এতটাই সে অসুস্থ ছিল যে সে মানুষ দেখলেও চিনত না। এবং যদি এখনো সে বিছানায় ছাড়িয়ে উঠতে পারে না, কিন্তু আর ভয় নেই, অর্থাৎ যদিও এখনো সে বিছানায় শুয়ে থাকে তবুও সে বলতেছে আর ভয় নেই। হ্যাঁ, ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রুগী এই বনের মধ্যে একাকী যে মেয়ে বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছে সে কত বড় গুরুভার। অর্থাৎ এই যে একটা এত বড় একটা বনের মধ্যে এই একটা বিলাসী একটা নারী, সে এই বনের মধ্যে এই 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 অসুস্থ মৃত্যু পায় লোকটাকে সুস্থ করার তার সাথে রয়েছে, এটা যে কত বড় গুরুভার, এটা সে গুরু দায়িত্ব, এটা সে বুঝতেছে। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু তা আরেক দিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমাকে আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। তাহলে মেয়েটা কোন জায়গা পর্যন্ত আসিল? ভাঙা প্রাচীর। ততক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? অর্থাৎ ভাঙা প্রাচীরটা পর্যন্ত দিয়ে আসছে, এরপর বলছি রাস্তা পর্যন্ত তোমাকে দেখে আসবো কি। তো এখন খেয়াল করে দেখো, এই যে বিলাসী, সে দেখো একটা এত বড় একটা বন, এত বড় একটা জঙ্গলের মধ্যে একটা অসুস্থ মানুষ, প্রায় মৃত্যু পায় মানুষকে নিয়ে, সে নিজে, অন্য আর কোনো মানুষ নাই, এই মানুষটাকে নিয়ে সে সেবা করে তাকে কি করতেছে? তাকে সুস্থ করছে। মৃত প্রায় একটা মানুষকে নিয়ে সে কি করতেছে? সংগ্রাম করতেছে। এখনকার যুগে কি এই মেয়ে আছে? আমাকে বলো, আছে? বলো, আছে? নাই। আসেনি? নাই। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর কি বলতেছে? এরপর বলছে, বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, মানে খুবই অন্ধকার। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও, অর্থাৎ তোমার হাতে যে আলোটা আছে ওটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারা আমার চোখে পড়িল। ওই যে আলোটা দিতেই তখন নেরা প্রথম তাকে কি করেছে? দেখেছে। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। এটা নেড়ার এগোতে লাগছে যে একটা মেয়ে মানুষ আমাকে যদি, তুমি কি ভয় পেয়েছ? তুমি কি ভয় পাবা? তো একটা ছেলে মানুষকে একটা মেয়ে মানুষ এটা বললে তার ভিতরে একটু কেমন লাগে না? এটাই এটাই নেড়া। নেড়া কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু কিন্তু সে কি বললো? আচ্ছা, এখানে ছিল। হ্যাঁ, তো মেয়ে মানুষ জিজ্ঞেস করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রতি উত্তরে, মানে মনে মনে ভয় থাকলেও প্রতি উত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বনে জঙ্গলে পথ একটু দেখে পা ফেলো, অর্থাৎ সাপ বিচ্ছু থাকবে, একটু দেখে শুনে পা রেখো। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাইছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইতো, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে, পীড়িত মানে হচ্ছে অসুস্থ, পড়ে আছে, শুয়ে আছে, শয্যাগত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। অর্থাৎ সে হয়তো আমাকে দিয়ে আসতো, কিন্তু মৃত্যুঞ্জয় অসুস্থ, সেখানে পড়ে আছে, এই জন্য সে হয়তো আমাকে দিয়ে আসতে পারেনি।
20-25 বিঘা বাগান। তাহলে এখান থেকে আমরা জানলাম যে মৃত্যুঞ্জয়ের যে বাগান সেটার পরিমাণ কতটুকু, তোর হচ্ছে 20-25 বিঘা। সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয় ভয় করিতে হইতো, কিন্তু পরক্ষণে মেয়েটির কথায় সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারিত, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে কোনো মুহূর্তে মরে যেত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত? অর্থাৎ যদি মৃত্যুঞ্জয় যদি রাতে মারা যায়, 10টার সময় মারা যায়, তাহলে ওই মৃত্যুঞ্জয়ের লাশ রেখে তো এই মেয়েটা তো আবার বন থেকে বের হয়ে চলে আসতে পারবে না, সারা রাত এই লাশ নিয়ে পড়ে থাকতে হবে। তখন সে কিভাবে করতো? মানে মৃত্যুঞ্জয় মেয়েটার সাহস, বিলাসীর সাহসের কথা সে চিন্তা করতেছে, কেমন করিয়ে তাহার এই রাত কাটিত, অর্থাৎ কিভাবে তার এই রাত কি করতো, কাটতো। তো এই বিষয়ে ন্যাড়ার একটা দারুণ একটা জিনিস তার মনে পড়ে, সেটা আমি একটু পরে এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করে দেখো, বিলাসী গল্পে উল্লেখিত বাগানের পরিমাণ কত? উত্তর হচ্ছে 20-25 বিঘা। এ প্রসঙ্গে একদিন, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখো, খুব মজা পাবা। এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়লো। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম, অর্থাৎ এক আত্মীয় যখন মারা যাচ্ছে ঠিক সেই সময় মৃত্যুঞ্জয় ন্যাড়া তার পাশে ছিল। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই, অর্থাৎ কেউই নাই। দেখো খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। কথা বুঝছো? ঘরের মধ্যে তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তো এইটা আমি একবার অফলাইনে পড়াচ্ছি, আমি নর্মালি পড়াই গেছি। পড়ে যাওয়ার পরে পরদিন এক ছেলে, নাম হচ্ছে রাহাত আমাকে প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া, আমি এই গল্পটা ভালো করে পড়ছি, আমার একটা খুব ভালো একটা ডাউট আছে। আমি বললাম, কি ডাউট? বলো, ভাইয়া, যখন এই লোক মারা যাচ্ছে, তার ন্যাড়ার আত্মীয় মারা যাওয়ার সময় এই ঘরে মারা যাচ্ছে, ঠিক সেই সময়ে তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে অন্য কোনো মানুষ নাই, ন্যাড়া আছে। কেন? যখন মানুষ মারা যায় তখন তো আশেপাশে অনেক মানুষ থাকে, তাই না? তো কেউই নাই তার স্ত্রীর সাথে, কেন ন্যাড়া? তাই বললাম, এটা তো আমি জানি না। বলছে, ভাই, এমন কি হতে পারে যে ন্যাড়ার সাথে তার স্ত্রীর অন্য কোনো সম্পর্ক আছে? তাই ভাবছি হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না, কারণ এখানে বলে না। এখন আমি আন্দাজে তোমাকে কি বলবো? তো ঘটনাটা কিন্তু আসলে কিন্তু গুরুত্বপূর্ণ। একটা মানুষ মারা যাচ্ছে, সেই ঘরে কেউ নাই, শুধু ন্যাড়া আছে আর তার বউ আছে। কথা বুঝছো? আমি জানি না যে আসলে ঘটনাটা কি। তার প্রশ্ন, আমি তাকে ধন্যবাদ জানাই যে সে এই জিনিসটা অ্যাটলিস্ট চিন্তা করছে, তার স্ত্রী তো শোকের আবেগে ধপাধপি করিয়া এমনই কাণ্ড করিয়া তুললে যে ভয় হইল তাহার, প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিল, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছেন তখন সরকারের কি? খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। তৎকালীন সময় সহমরণ প্রথা ছিল। সহমরণ প্রথা কি? স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে স্ত্রী, জীবিত স্ত্রী স্বামীর সাথে একসাথে, তাকেও কি করতে হবে? চিতায় যেতে হবে। তৎকালীন হিন্দু সমাজে এই প্রথাটা ছিল, এটা এখন নাই, অনেক আগে ছিল। তো স্বামী যদি মারা যায়, তার সাথে স্ত্রীও কি হবে? সহমরণে যাবে। সহমরণ মানে হচ্ছে একসাথে মরণ, দুজন একসাথে চিতায় যাবে, একসাথে পোড়ানো হবে, দুজন একসাথে মারা যাবে। তো এখন ওই যে ন্যাড়ার যে আত্মীয়, সেই আত্মীয় তার স্ত্রী বলতেছে যে আমি যদি আমার স্বামী মারা গেলে, আমি যদি আমার স্বামীর সাথে যদি মরে যেতে চাই, তো তাতে সরকারের কি? সরকার মানে বুঝতেছ? বেডি মানুষ, কনসেপ্টটা ভালো করে বুঝো। সে বলতেছে আমার স্বামী মারা যাবে, তার সাথে আমিও মারা যাবো, এখানে সরকারের কি? ওকে, ফাইন, ঠিক আছে, বুঝতে পারলাম যে তার স্বামীর জন্য সে অনেক আকুল ব্যাকুল। তার আর তিলান্ত বাঁচিবার স্বাদ নাই, মানে তার তিল পরিমাণ আর বাঁচার স্বাদ নাই। এ কি তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাতে গ্রামের 5 জনের যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়ে দেয়, তাহলে তো পুলিশের লোক জানবে না, তখন তো পুলিশ, এটা নিষিদ্ধ সহমরণ প্রথা। তো সে বলতেছে, ওই মহিলা বলতেছে, ওই বেডি বলতেছে যে ওই একটা যদি জঙ্গলের মধ্যে যদি 5-6 জন লোক এনে আমাকে যদি চিতায় যদি পোড়ানো হয়, তাহলে তো আর কেউ জানবে না, পুলিশ তো এই খবর জানবে না। আচ্ছা ফাইন, বুঝতে পারতেছে। এতটুকু পর্যন্ত আমরা কি বুঝলাম? এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম এই নারী মারাত্মক, ব্যাপক, ভীষণ, অত্যাধিক তার স্বামীর জন্য পাগল। তার স্বামীকে ছাড়া সে পৃথিবীতে আর এক মুহূর্তে থাকতে পারতেছে না। রাইট, আমরা এটা বুঝলাম। ওকে ফাইন, আমরা দেখি তারপর সে কি বলে। আচ্ছা, এরপর বলছে এমনই কত কি, কিন্তু আমার তো আর বসিয়া তার কান্না শুনিলে চলে না, পাড়ায় খবর দেওয়া চাই। হ্যাঁ,
অনেক জিনিস জোগাড় করা চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া, খুব গুরুত্বপূর্ণ লাইন, যখন নেরা বলছে ওকে ফাইন, তাহলে আমি একটু বাহিরে মানুষদেরকে আমি একটু খবর দিয়ে আসি, বাহিরে মানুষদেরকে তার মৃত্যুর খবরটা দিয়ে আসি, কিন্তু আমার বাহিরে যাবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না। মানে ঘটনাটা বুঝছো, দুইটা জিনিস। নাম্বার ওয়ান, এখন সে তার স্বামীর লাশের সাথেই থাকতে পারবে না, অথচ সে স্বামীকে ছাড়া সে বাঁচবে না, সে স্বামীর সাথে সহমরণে যাবে। আর যখন এরা বলছে যে আমি একটু বাহিরে যাই, তখন সে বলে যা হওয়ার তা তো হয়ে গেছে, রাতটা তুমি আমার সাথে থেকে যাও। এটা হচ্ছে একটা বিষয়, সে ভয় পাইছে। আরেকটা বিষয়, ওই ছেলে যে কনসেপ্টটা বুঝাতে চাইছে যে কেন নেরা এই রাতে অন্য কোনো মানুষ নাই তার সাথে, তো এই জন্য সে হয়তো এটাও ডিমান্ড করতে পারে যে রাতটা একসাথে আমরা কাটিয়ে দিই, দুটোই হতে পারে, বাট আই ডোন্ট নো। তো এজন্য বলে যে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এতক্ষণ পর্যন্ত সে কি না করতেছে, আর এখন সে জামাইয়ের লাশ নিয়ে থাকতে পারে, মোট সুইং। বুঝছো? আমি কিন্তু কিছু বলি নাই, তোমরা আমার গালি দিলেও লাভ নাই, আমার খারাপ ভাবলেও লাভ নাই, যেটা আছে এটাই। মেয়েরা শুধু শুধু আমার খারাপ ভাবি লাভ নাই, এই ঘটনা আমাদের এখানেই আছে। এখন আমি কি করবো বলো? বলিলাম অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বাকি বসার কথাই বলছে। যাই হোক, তারপর দেখো, বলিলাম বসতে চলবে না, একবার খবর দিতে হইবে বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কথা কি বুঝছো? কি বুঝলা তোমরা বলো তো দেখি, এক লাইন বলো তো, এটুক পর্যন্ত পড়ে তোমরা কি বুঝলা বলো? কি বুঝলা? অনেক কিছু বুঝলাম আমরা, তাই না? আমরা আর গভীরে না যাই। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, কিন্তু সাহসা সেই শক্তির পরিচয় যখন কোন নারীর কাছে পাওয়া যায়, অর্থাৎ দেখো সেই নারী এত বছর সংসার করার পরেও তার স্বামী, মানে তার স্বামীর লাশের পাশে সে থাকতে পারবে না, কিন্তু এই যে এই নারী অর্থাৎ বিলাসীর মধ্যে সেই শক্তিটি পাওয়া গেছে, যখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়া আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে যে নিজে ইহাদের দুঃখের গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই না, অর্থাৎ এর মাঝখানে আর 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, সে আর কোনো খবর লয় না। যাহারা পল্লীগ্রামে দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ এখানে একটা লাইন বলছে, যাহারা, অর্থাৎ ওই যে মৃত্যুঞ্জয়ের খবর সে কত মাস, আর 2 মাস পর্যন্ত সে নেয় নাই। এখন অনেকে ভাবতে পারে যে আল্লাহ 2 মাস একটা মৃতপ্রায় মানুষকে দেখে আসার পর 2 মাস খবর নেন, এটা কি হয়? আচ্ছা, তো এরপর বলছে যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিস্ময় বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর খবর নাই। মানে বলতেছে যে যারা রেলগাড়ির জানালা থেকে, মানে অর্থাৎ যারা শহরের মানুষ, রেলগাড়ি গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় খালি জানালা দিয়ে গ্রামটা দেখছে, তারা হয়তো এই কথা বলবে যে আল্লাহ এত বড় একটা অসুস্থ মানুষকে দেখে আসার পর 2 মাস খবর নেয় না, এটা কি ঠিক? তাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভবই না, ইহা হইয়াই থাকে। মানে এটা শুধু সম্ভব না, গ্রামে এটা হইয়াই থাকে। ওই জন্য মানুষ বলে যে গ্রামের মানুষ সহজ সরল, এই কথা সেই মানুষ বলে যে মানুষ জীবনে কোনোদিন গ্রামে যায় নাই। এখানে কেসটা এরকম যে হয়তো বলতেছে যে কেউ যদি, অনেকেই হয়তো বলবে, যারা বলবে যে আল্লাহ 2 মাস পর্যন্ত তার কোনো খোঁজ নেন নাই একটা অসুস্থ মানুষ, এটা তারাই বলবে যারা রেলগাড়ি জানালা দিয়ে খালি গ্রামটা দেখছে, গ্রামে যারা জীবনে ঢুকে নাই, গ্রামের মানুষের সাথে যারা চলাফেরা করে নাই। একজনের বিপদে পারাশুদ্ধ ঝাঁকবা দিয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, অর্থাৎ গ্রামে একজন বিপদে পড়লে বাকি সবাই এসে পড়ে, এটা একটা জনশ্রুতি। এটা আগেরকার কালে হতো, এটা এখন আর হয় না, এটার কথা বলছে। আচ্ছা, এই প্রশ্নটা একটু সলভ করো, এটার উত্তর পারবা? এটার উত্তর হচ্ছে কি 2 মাসে। আচ্ছা, জানি তার সত্যযুগে পল্লীগ্রামে ছিল, সত্যযুগ মানে বহু আগে, সেটা কি ছিল, সেটা ইয়েতে ছিল, কিন্তু একালে তো কথাও দেখিয়াছি বলে মনে হয় না, মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক। এমনি সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া তোল পার করিয়া বেড়াইতেছে। গেল গ্রামটা একেবারে রসাতলে গেল, নলাতের মৃত্যুর বলিয়া, নলাতের মৃত্যু এটা হচ্ছে বংশ, নলাতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবা জোর রইল না। অর্থাৎ সে গ্রামের মা সবাইকে বলতে যে আমার মান সম্মান সব শেষ। কি হইলো? অকাল কুষ্মান্ডটা, অকাল কুষ্মান্ড মানে হচ্ছে অপদার্থ, অকাল কুষ্মান্ডটা একটা সাপুরে মেয়েকে নিকা মানে হচ্ছে বিয়ে, নিকা করিয়া ঘরে আনিয়াছে। মানে ওই যে মৃত্যুঞ্জয়, সে একটা, এই অকাল কুষ্মান্ড একটা
একটা সাপুরে মেয়েকে সে বিয়ে করে ঘরে নিয়ে আসছে, তারপর বলছে আর শুধু নেকা নয়, শুধু বিয়েই করে নাই, তাও না হয় চুলোই যাক, মানে তাও না হয় সে যাক, ধ্বংস হয়ে যাক, বিয়ে করে ধ্বংস হয়ে যাক, তার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে। মানে বুঝতে পারতে, বলছে ও তো বিয়ে করে নাই, ও আরো বড় ডেঞ্জারাস কাজ করছে। কি কাজ করছে? তার হাতে ভাত পর্যন্ত খাইছে। বিয়ে করছে, কত কিছু যে করে ফেলাইছে, কত কিছু যে খাইয়ে ফেলাইছে, এটা নিয়ে কিছু না, কিন্তু ভাত খাইছে এটা দোষ। মানে লজিক বুঝছ? গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়, মানে গ্রামের মানুষদেরকে খেপাই দিতেছে। হ্যাঁ, তারপর দেখো হরিপুরের সমাজ কথা শুনিলেছে ইত্যাদি ইত্যাদি। মানে এই কথা যদি মানুষ গ্রামের পাশের গ্রামের মানুষ তারা কি বলবে? সত্যযুগ শব্দের অর্থ কি? সত্যযুগ হচ্ছে হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ, মানে বহু প্রাচীন, বুঝছো, বহু প্রাচীন। এরপর বলছে তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, এ হইল কি? কলি কি সত্যি উল্টাইয়া বসিল? কলি মানে হচ্ছে হিন্দু পুরাণের 4 যুগের শেষ যুগ, মানে শেষ যুগ। মানুষ বলে না যে কিয়ামতের আলামত এটা, তো বলছে যে এই শেষ যুগ মনে হয় যে সবকিছু উল্টাই গেছে। খুড়া বলিল বেড়াইতেই, খুড়া বড়িয়া বেড়াইতে লাগিল, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। কিছু কিছু মানুষের জন্য খুব পণ্ডিত, সে কিন্তু এটা জানে না, কিন্তু যখন ঘটে তখন সে বলে এরকম কিছু যে হবে তখন আমি আরো অনেক আগেই জানতাম। হ্যাঁ, ভাত খাইছে তো কি হয়েছে, এটাই তো তখন এটাকে বলা অন্য পাপ, ভাত খাওয়া অন্য পাপ। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো তিনি কি বাড়ি লইয়া যাইতে পারতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুন সবাই, কিন্তু তার চুপ করিয়া থাকা যায় না। এই মিত্তির বংশের নাম ডুবিয়া গেল গ্রামের মুখ পড়ে, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো এরপর কি বলতেছে। এরপর বলছে তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, অর্থাৎ গ্রামের সব মানুষ মিলে যে কাজটা করলো, তাহা মনে করিলে আমার আজও লজ্জায় মরিয়া যায়। খুড়া চলিলেন নলাতের মিত্তির বংশের অভিভাবক লইয়া, মানে খুড়া হচ্ছে ওই বংশের যতগুলো মানুষ নিয়ে তার বাড়িতে যাচ্ছে তার অভিভাবক। আর আমরা 10-12 জন সঙ্গে চলিয়া গ্রামের বদন দগ্ধ না হয় এজন্য, মানে গ্রামের মুখ যাতে না পড়ে যায় এজন্য তারা সবাই যাচ্ছে। মৃত্যুঞ্জয় পোড়া বাড়িতে গিয়ে তখন উপস্থিত হইলাম, তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়তেছিল, আকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলো লোকের উঠানের উপর দেখিয়া ভয় নীল বর্ণ হইয়া গেল। মানে মেয়েটা এতগুলো মানুষ লাঠিসোঁটা নিয়ে গেছে এটা দেখে ভয় পাইছে। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়ে দিয়া সেই ভয়ে মৃত পায় মেয়েটি সম্ভাষণ শুরু করিল। মানে সম্ভাষণ বলতে বোঝানো হচ্ছে গালাগালি। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই। মানে এত গালাগালি জগতে কোনো ভাইপোর স্ত্রীকে কেউ করে নাই। এমনই যে মেয়েটি হীন সাপুরে মেয়ে হইয়াও তাহা সইতে পারল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সঙ্গে নিকা দিয়েছে। অর্থাৎ আমার বাবা, বাবু বলতে বোঝানো হচ্ছে কি মৃত্যুঞ্জয়কে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে আমার বিয়ে হয়েছে, আমরা অবৈধ সম্পর্কে নাই, সেটাই এখানে বলেছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, খুড়া বলিলেন তবে ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠি, অর্থাৎ কেউ বিলাসের চুলের মুঠি ধরলো, কেউ ধরলো কান, কেউ ধরলো 2 হাত, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না, অর্থাৎ চুল হাত কোনো কিছু ধরার সুযোগ ঘটলো না, তাহারাও নিঃশেষ্ট রইল না, অর্থাৎ তারাও চুপ করে রইল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণ কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। এখানেই একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্ল্যাশ দেশ, অর্থাৎ শ্যাম দেশ, স্ল্যাশ দেশের পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোককে দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহারা গায়ে হাত তুলিতে নাই, অর্থাৎ তাদের গায়ে হাত তুলতে নাই। এ আবার একটা কথা, সনাতন হিন্দু এ কুসংস্কার মানেন না। আমরা বলি যারই গায়ে জোর নাই তার গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন, অর্থাৎ যার গায়ে জোর নাই, যার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তার গায়ে সবাই হাত তুলতে পারে। এই প্রশ্নটা একটু সলভ করো ভাই। একবার নাম বললেন আকাশ, ওকে। তখন কি মানুষ ভাত খাইতো না? ভাত খাইতো। মানে ব্যাপারটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিয়ে করছে, বিয়ে করার পর তো তার স্ত্রীর হাতে ভাত খাক, যা ইচ্ছে তা খাক, যা ইচ্ছে তা করুক, এটা তো কোনো ব্যাপার না, এটাতে তো কোনো তখন আর বাধা নাই। কিন্তু তখন তারা যেটা নিয়ে খুদ ধরছে যে তারা অন্য পাপ করছে, মানে যাই করুক ভাত খাওয়া যাবে না।
কথা কি বুঝতে পারছো? যে ওই নিচু শ্রেণীর মানুষ, তার হাতে ভাত খাওয়া যাবে না, এটাকে বলছো অন্য পাপ। এখন সে যদি বিয়ে করে তাহলে সে যা খুশি তাই করতে পারবে, তাই না? তার স্ত্রী তার ভাত খাওয়াই দিতে পারে, সে তার স্ত্রীকে ভাত খাওয়াই দিতে পারে। তো সেটাকেই এখানে এটা একটা মূলত কুসংস্কার, এই জিনিসটা এখানে তুলে ধরেছে 10-12 জন। মেয়েটি প্রথমেই সে যা একেবারে আর্তনাদ করিয়া উঠেছিল, তারপর একেবারে চুপ হইয়া গেল। কিন্তু আমরা যখন তাকে গ্রামের বাহিরে রাখিয়া আসার জন্য হিচড়াইয়া লইয়াছিলাম, এই জিনিসটা খুবই মর্মান্তিক। এবং লেখক জিনিসটাকে এমন ভাবে তুলে ধরেছেন যে তোমার কাছে মনে হবে যে আসলে তোমার চোখের সামনে ঘটনাটা ঘটতেছে। তো এই 10-12 জন মিলে মেয়েটাকে টানা হিচড়া করে কি করতেছে, গ্রাম থেকে বের করে দিচ্ছে। তখন সে মিনতি করিয়া বলিতে লাগলো, বাবুরা, তাদেরকে সম্বোধন করছে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমাকে তোমরা শুধু একটাবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে রাখিয়া আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে খেতে পাবে না। অর্থাৎ আমাকে একটাবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে রেখে আসি, নাহলে শিয়াল কুকুর খেয়ে ফেলবে। মৃত্যুঞ্জয় সে সারাটা রাত রোগা মানুষ, সে না খেয়ে থাকবে। এই যে তার স্বামীর প্রতি তার যেই ভালোবাসা, হয়তো সে নিচু বর্ণের, হয়তো সে সাপুরে, কিন্তু তার স্বামীর প্রতি তার যেই ভালোবাসা ফুটে উঠেছে, সেটা একেবারে একেবারে মানে একদম হৃদয়গ্রাহী, একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো, হৃদয় হনন করার মতো একটা ভালোবাসা এখানে আমরা দেখতে পেয়েছি। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা খুঁটিতে লাগলো। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে তারা ওই যে আগেই শিকল দিয়ে আটকে ফেলেছে তার ঘর, এই জন্য সে বদ্ধ ঘরের মধ্যে সে কি করতেছে, তার মাথা ঠুকাইতেছে, ধারে পদাঘাত করতে লাগলো এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো। অর্থাৎ গালাগালি করতে লাগলো তার খুড়া সবাইকে। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, অর্থাৎ আমরা তাদের তিল পরিমাণ চিন্তা বা বিচলিত হলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতর সহ্য করিয়া তাহাকে, অর্থাৎ স্বদেশের মৃত্যুঞ্জয় সে তো অনেক বড় পাপ করেছে, এই স্বদেশের নিজের দেশের উন্নয়নের জন্য, মান সম্মানের জন্য আমরা চলিলাম বলিতেছি, কেননা আমিও বারবার সঙ্গে ছিলাম, কিন্তু কোথাও আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই। অর্থাৎ বিলাসীর গায়ে সবাই হাত দিল না, এরা হাত দিতে পারে নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগলো। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিলাম না। হয়তো সে খারাপ কাজ করছে, ধরে নিলাম সে খারাপ কাজ করছে, কিন্তু আমরা যে তাকে গ্রাম থেকে এভাবে টেনে হিচড়ে বের করে দিচ্ছি, সেটা কি ভালো কাজ হচ্ছে? সেটা কেন বলছি? কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন না পল্লী গ্রামের উদারতা একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এইসব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাবেন। অর্থাৎ মৃত্যুঞ্জয় সে হয়তো ছোট, তার হয়তো টাকা পয়সা নেই, বিলাসী সে হয়তো নিচু শ্রেণীর মানুষ, তাই দেখে আমরা এরকম করতেছি। কিন্তু একই কাজ যদি কোনো বড়লোকের, অর্থাৎ বড়লোকরা গ্রামে, বড়লোকরা যাই করুক 7 খুন মাপ, তখন আর গ্রামের মানুষজন এটা নিয়ে আর কেউ মাথামাতি করে না। তো বলছে যে আমাদের উদারতা কম, এটা দেখে মনে করবেন না, বড়লোক হলে আমাদের উদারতা আর অনেক বেড়ে যায়, সেই জিনিসটাই এখানে বলছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে আর না পড়ি, নেক্সট পার্ট আমরা আগামী দিন পড়বো, এন্ড আগামী দিন আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? প্রথম পর্বের ক্লাস, যেহেতু গল্প আমরা বড় না করি, অন্য কিছু খেলে খাক, কিন্তু ভাত খাওয়া যাবে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, বুঝছো? মানে ভাত খাইলেই একমাত্র সমস্যা, এছাড়া অন্য কোথাও কোনো সমস্যা নেই। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দাও, এন্ড তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। এন্ড আর নেক্সট ক্লাস তোমাদের হবে, সাজেশন দিয়ে দিয়েছি, নির্মিত অংশের ক্লাস নিয়েছে, A to Z সবকিছু কমপ্লিট করে দিয়েছি। হোপফুলি আর কোনো ধরনের কোনো সমস্যা